হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা অন্যরকম ক্লাস নিয়ে এলাম। আজকের ক্লাসে বেসিক্যালি কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো আমাদের যে লিটারেচার রয়েছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, আমেরিকান লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার বা আমাদের এশিয়ান লিটারেচার, এই সমস্ত থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স এবং যে কোয়েশ্চেন্সগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, মানে নেট বলো, সেট বলো বা বিভিন্ন ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সাম, সেই এক্সামগুলোতে এই কোয়েশ্চেন্সগুলো প্রায় আমরা দেখতে পাই। তো সেরকম কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তোমরা কি করবে, এই কোয়েশ্চেনগুলোকে নোট ডাউন করে নেবে, তোমাদের খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। কারণ বুঝতেই পারছো, কোয়েশ্চেনগুলো যেহেতু ইম্পর্ট্যান্ট, তো তোমাদের বিভিন্ন কাজে লাগবে। তো চলো আর বেশি কিছু কথা না বলে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনগুলোকে দেখে নিই এবং সেগুলোকে তোমরা এক এক করে খাতার মধ্যে নোট ডাউন করে যাবে। তো বেসিক্যালি আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, দেখো, হু রোড দ্য রেড ব্যাজ অফ কারেজ? তাহলে এই যে নভেলটা দ্য রেড ব্যাজ অফ কারেজ কে লিখেছিলেন? দেখো, আমি ডিটেলে অ্যান্সারটা দিয়ে দিয়েছি। আমি শুধুমাত্র রাইটারের নামটা দিতে পারতাম, কিন্তু রাইটারের নামটার সাথে সাথে আমি কিছু পয়েন্টও দিয়ে দিয়েছি যেগুলো এই নভেলটা রিলেটেড। তাহলে আনসার কি হবে? তাহলে আনসার হচ্ছে, আমাদের এই রেড ব্যাজ অফ কারেজ এটা লিখেছেন একজন আমেরিকান রাইটার, তার নাম হচ্ছে স্টিফেন ক্রেন, যিনি 1871 থেকে 1900 এই পিরিয়ডের মধ্যে রয়েছেন। তাহলে বেসিক্যালি দেখো কী কী পয়েন্ট পাচ্ছি আমরা। টেকিং প্লেস ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার, দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ ইয়াং প্রাইভেট অফ দ্য ইউনিয়ন আর্মি, হেনরি ফ্লেমিং, হু ফ্লিজ ফ্রম দ্য ফিল্ড অফ ব্যাটল। তাহলে বেসিক্যালি আমেরিকান যে সিভিল ওয়ার হয়েছিল, সেই সিভিল ওয়ারের ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছে আমাদের দ্য রেড ব্যাজ অফ কারেজ। এটা বেসিক্যালি একজন ইয়াং আর্মিকে নিয়ে লেখা, যিনি ইউনিয়ন আর্মির একজন লোক ছিলেন, তার নাম হচ্ছে হেনরি ফ্লেমিং, এবং তিনি পালিয়ে গেছিলেন যুদ্ধ থেকে। তিনি যুদ্ধস্থান বা ব্যাটেলফিল্ড ত্যাগ করে পালিয়ে গেছিলেন। কাকে নিয়ে লেখা? Initially shortened and serialized in newspapers in December 1894, the novel was published in full in October 1895. তা নভেলটার পাবলিকেশন ডেটটাও আমি দিয়ে দিয়েছি। প্রথমে এটা বিভিন্ন নিউজ পেপার এবং ম্যাগাজিনে সিরিয়ালাইজড হয় ডিসেম্বর 1894 থেকে, এবং পরবর্তী ক্ষেত্রে অ্যাজ এ বুক আকারে পাবলিশড হয় 1895, অক্টোবর 1895। তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। চলো আমরা এরপর সেকেন্ড কোয়েশ্চেন দেখে নিই। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, দেখো, হুইচ আমেরিকান অথর ইজ নোন অ্যাজ দ্য পিউরিটান অফ সালেম? তাহলে আমরা কোন আমেরিকান অথরকে দ্য পিউরিটান অফ সালেম নামে চিনি? আনসার হচ্ছে নাথানিয়েল হাউথর্ন, যার জন্ম হচ্ছে 1804 সালেম নামে আমেরিকার একটা জায়গাতে জন্ম, যেটা কোথায় অবস্থিত? ম্যাসাচুসেটসে অবস্থিত। উইলিয়াম হথর্ন, দ্য অথর্স গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, ওয়াজ এ পিউরিটান অ্যান্ড দ্য ফার্স্ট অফ দ্য ফ্যামিলি টু এমিগ্রেট ফ্রম ইংল্যান্ড। তাহলে আমাদের এই অথরের যিনি গ্রেট গ্র্যান্ডফাদার, তিনি ছিলেন কে? একজন পিউরিটান, এবং তারা ইংল্যান্ড থেকে আমেরিকাতে চলে আসেন। নেক্সট দেখো, আরও একটা পয়েন্ট দিয়েছি হথর্ন সম্পর্কে, যেটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, দেখো, হথর্ন ইজ ফেমাস ফর হিজ নভেল দ্য স্কারলেট লেটার, হুইচ ওয়াজ পাবলিশড ইন 1850। তাহলে হথর্ন আমাদের কাছে কিসের জন্য পরিচিত? নাথানিয়েল হথর্ন তার বিখ্যাত নভেল দ্য স্কারলেট লেটার, যেটা 1850-তে পাবলিশড হয়েছিল। তাহলে দেখো, দুটো কোয়েশ্চেন করছি আমরা, বেসিক্যালি নাম্বারের দিক দিয়ে দুটো কোয়েশ্চেন, বাট এই দুটো কোয়েশ্চেনের ভেতরে আরও কত কোয়েশ্চেন লুকিয়ে থাকছে। তাহলে বুঝতেই পারছো, সেই কারণে আমি তোমাদের বলেছি যেগুলো সব পয়েন্ট ডাউন করে নাও। তাহলে দেখো, আমরা সেকেন্ড কোয়েশ্চেনের আনসার করে নিলাম,
এরপর আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। থার্ড কোশ্চেন কি আছে দেখো, হু রোট ইবিস ট্রিলজি? হু রোট ইবিস ট্রিলজি? এটাকে ইবিস উচ্চারণ করতে পারো বা আইবিস উচ্চারণ করতে পারো। তাহলে হু রোট আইবিস ট্রিলজি বা ইবিস ট্রিলজি? দেখো এর আনসার হচ্ছে কি অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ লিখেছেন এই ইবিস ট্রিলজি। তো ডিটেলে জেনে নিই আমরা। দ্য ইবিস ট্রিলজি ইজ এ ওয়ার্ক অফ হিস্টোরিক্যাল ফিকশন বাই অমিতাভ ঘোষ। তাহলে অমিতাভ ঘোষের লেখা এটা বেসিক্যালি একটা হিস্ট্রিক্যাল ফিকশন। ট্রিলজি মানে বুঝতেই পারছো তিনটে বই মিলে বা তিনটে রাইটিং মিলে তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই trilogy. The story is set in the first half of the 19th century. তাহলে গল্পের সেটিং কি 19th সেঞ্চুরির প্রথম দিক, ফার্স্ট হাফ। It deals with the trade of opium between India and China run by the East India Company and the trafficking of coolies to Mauritius. Mauritius. তাহলে এই দেখো আমাদের এই যে ইবিস ট্রিলজি, এখানে আমরা কি দেখতে পাই? এর বেসিক ব্যাকগ্রাউন্ডটা কি? এর বেসিক ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওপিয়াম ট্রেড, আফিমের পাচার। কার কার মধ্যে? চায়না এবং ইন্ডিয়ার মধ্যে। যেটাকে কারা কন্ডাক্ট করতো? ব্রিটিশরা কন্ডাক্ট করতো। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে কন্ডাক্ট করতো। এবং এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে ট্রাফিকিং অফ কুলিজ, ইন্ডিয়া থেকে চায়না থেকে বিভিন্ন কুলিকে ট্রাফিকিং করে ধরে নিয়ে চলা যাওয়া হতো। কোথায় চলে যাওয়া হতো? মরিশিয়াসে। তার গল্প এখানে দেখতে পাই। ইট কম্প্রাইজেস, এই যে ট্রিলজির মধ্যে তিনটে বই রয়েছে। কি কি? ফার্স্ট বইয়ের নাম হচ্ছে সি অফ পপিজ, যেটা 2008-এ পাবলিশড হয়েছে। সেকেন্ড বইয়ের নাম হচ্ছে রিভার অফ স্মোক, যেটা 2011-এর বই। আর থার্ড হচ্ছে ফ্লাড অফ ফায়ার, যেটা হচ্ছে 2015-এর বই। তাহলে মাথায় রাখবে ইবিস ট্রিলজি বাই অমিতাভ ঘোষ, ইন্ডিয়া চায়না এর মধ্যে যে পপিস ট্রেড সেটাকে নিয়ে বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং কুলিদের যে আমাদের ট্রাফিকিং করা হচ্ছে মরিশিয়াসে সেটা রয়েছে। আর কি রয়েছে? এর মধ্যে তিনটে বুক রয়েছে। প্রথম বুকের নাম হচ্ছে সি অফ পপিস, সেকেন্ড বুকের নাম হচ্ছে রিভার অফ স্মোক, থার্ড বুকের নাম হচ্ছে ফ্লাড অফ ফায়ার। 3 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। দেখো 4 নম্বর কোয়েশ্চেন, হু রোট রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্ট? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই যে রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্ট, এই বইটি কে লিখেছে? তো দেখো আনসারে হচ্ছে একজন পাকিস্তানি রাইটার, তার নাম হচ্ছে মহসিন হামিদ। তো আমরা ডিটেলে জেনে নিই। The Reluctant Fundamentalist is a metafictional novel by Pakistani author Mohsin Hamid, published in 2007. তাহলে বেসিক্যালি এটা 2007 সালে পাবলিশড হচ্ছে এবং এটা একটা মেটাফিকশনাল নভেল। এটাকে মাথায় রাখবে, অনেক সময় কোয়েশ্চেন আসতেই পারে যে রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্ট কোন জনরার মধ্যে পড়ছে বা কোন জয়ের মধ্যে পড়ছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তখন কিন্তু মেটাফিকশন, এটা একটা মেটাফিকশন, মাথায় রাখতে হবে এটা। নেক্সট দেখো কি বলছে, এই নভেলটার উপর ইন্সপায়ার হয়ে কি কি কাজ হয়েছে দেখো। আ শর্ট স্টোরি অ্যাডাপ্টেড ফ্রম দ্য নভেল কল্ড ফোকাস অন দ্য ফান্ডামেন্টালস appeared in the fall 2006 issue of the Paris Review. তাহলে এই নভেলটার উপর ইন্সপায়ার হয়ে একটা শর্ট স্টোরি লেখা হয়েছে, তার নাম হচ্ছে কি ফোকাস অন দ্য ফান্ডামেন্টালস, যেটা পাবলিশড হচ্ছে 2006 সালে দ্য প্যারিস রিভিউর যে অটম সিজনে যে ম্যাগাজিনটা পাবলিশড হয় সেখানে। এছাড়াও দেখো আ ফিল্ম অ্যাডাপ্টেশন অফ দ্য নভেল বাই ডিরেক্টর মিরা নায়ার প্রিমিয়ার্ড অ্যাট দ্য 2012 ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। এছাড়া এটার উপর একটা সিনেমাও হয়েছে। সিনেমাটা ডিরেক্টেড কে করেছেন? মিরা নায়ার, যেটা ভেনিস ফিল্ম ফেয়ারে 2012-এ ফার্স্ট দেখানো হয়েছিল। তাহলে দেখো কতগুলো কোয়েশ্চেন পাচ্ছি আমরা। 4টা কোয়েশ্চেন পয়েন্টে করছি, 4টা কোয়েশ্চেন নাম্বারিংয়ে 4টে কোয়েশ্চেন করছি, বাট ভেতরে কিন্তু অনেক প্রশ্ন আমরা পাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হচ্ছে। হেল্পফুল হলে বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদের জানাও। দেখো তোমরা যেমন
উপকৃত হচ্ছ, বন্ধুরাও যেন উপকৃত হয়। দেখো, নলেজ শেয়ার করলে কখনোই কমে যায় না, বাড়ে। তো দেখো, আমরা 4 নম্বর কোয়েশ্চেন জানলাম, এরপর 5 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হু রোট দ্য লাস্ট অফ দ্য মহিকানস? হু রোট দ্য লাস্ট অফ দ্য মহিকানস? তাহলে এই লাস্ট অফ দ্য মহিকানস কে লিখেছেন? দেখো, এটাও একটা বিখ্যাত রাইটিং। এটা লিখেছেন ফেনিমোর কুপার। দ্য লাস্ট অফ দ্য মহিকানস, আ ন্যারেটিভ অফ 1757, এটা হচ্ছে ফুল টাইটেল। তাহলে আমরা ফুল টাইটেলটাও পেয়ে গেলাম। কি পেলাম? দ্য লাস্ট অফ দ্য মহিকানস, আ ন্যারেটিভ অফ 1757. দিস ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য বুক। Is a historical romance written by James Fenimore Cooper in 1826. It is a basically historical romance. And who wrote it? It was written by James Fenimore Cooper. And what was the year? In 1826. Next কি বলতে দেখো, it is the second book of the Leather Stocking Tales. এই Leather Stocking Tales এর সেকেন্ড বুক এটা। তাহলে এই লেদার স্টকিং টেলস কি বাবা? দেখো, ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিয়েছি, ইট ইজ এ সিরিজ অফ 5 নভেলস। তাহলে দেখো, আরও একটা নতুন পয়েন্ট পেয়ে যাচ্ছ যে লেদার স্টকিং টেলস বা লেদার স্টকিং সিরিজ কে লিখেছিলেন? আনসার হচ্ছে জেমস ফেনিমোর কুপার। ঠিক আছে? তাহলে লেদার স্টকিং টেলসের এটা হচ্ছে সেকেন্ড বুক অ্যান্ড দ্য বেস্ট নোন টু কন্টেম্পোরারি অডিয়েন্সেস, এবং এটা আমাদের ফেনিমোর কুপারের বেস্ট নোন একটা নভেল। তাহলে 5 নাম্বার কোয়েশ্চেন আমাদের হয়ে গেল। এখানে অনেকগুলোই পয়েন্ট পেলাম, আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে কি, লেদার স্টকিং টেলস, তার মানে সিরিজ অফ 5 নভেলস। ঠিক আছে? পেন্টালজি, যাকে আমরা পেন্টালজি বলি, যেমন আমরা ইবিস ট্রিলজি দেখলাম, এটা হচ্ছে লেদার স্টকিং পেন্টালজি, 5টা নভেলের সমাহার, তাকে বলা হয় পেন্টালজি। তাহলে 5 নাম্বার কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেয়ে গেলাম। চলো 6 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। 6 নাম্বার কোয়েশ্চেন দেখো, হু রোট লাইফ ইন দ্য উডস? লাইফ ইন দ্য উডস কে লিখেছিলেন? দেখো, লাইফ ইন দ্য উডস হচ্ছে সাবটাইটেল, আসল টাইটেল হচ্ছে ওয়ালডেন। ওয়ালডেন হচ্ছে আসল টাইটেল। দেখো, ওয়ালডেন অর লাইফ ইন দ্য উডস ইজ এ বুক বাই আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিস্ট রাইটার হেনরি ডেভিড থরিউ। তাহলে কে লিখেছেন? একজন আমেরিকান রাইটার। তিনি কেমন রাইটার? ট্রান্সেন্ডেন্টালিস্ট রাইটার। আরও একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম যে থরিউ কোন ক্যাটাগরি অফ রাইটিংয়ে বিলং করেন? ট্রান্সেন্ডেন্টালিজম, যাকে আমেরিকান রোমান্টিসিজম বলা হয়। আমেরিকান রোমান্টিসিজমকেই ট্রান্সেন্ডেন্টালিজম বলা হয়। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, আমরা আরও একটা এক্সট্রা পয়েন্ট পাচ্ছি। এরপর দেখো, ওয়ালডেন কি নিয়ে? ওয়ালডেন ডিটেলস থরিউস এক্সপিরিয়েন্স ওভার দ্য কোর্স অফ 2 years, 2 months and 2 days ইন এ ক্যাবিন হি বিল্ট নিয়ার ওয়ালডেন পন্ড। তাহলে বেসিক্যালি এই যে বইটার গল্প, এই লাইফ ইন দ্য উডস বা ওয়ালডেন, এর আসল গল্প হচ্ছে কি, আমাদের যে রাইটার থরিউ, তিনি ওয়ালডেন নামে একটি পুকুরের পাড়ে 2 বছর 2 মাস এবং 2 দিন একটা ক্যাবিন বিল্ড করে স্পেন্ড করেছিলেন। তার সেই এক্সপিরিয়েন্সকে নিয়ে ডিল করছে আমাদের এই বই লাইফ ইন দ্য উডস বা ওয়ালডেন। ঠিক আছে? ইট ওয়াজ পাবলিশড ইন 1854। তাহলে আমরা আরও একটা পয়েন্ট পেয়ে গেলাম যে এটা কখন পাবলিশড হয়েছে? 1854-এ। তাহলে দেখো, আমরা কি কি পয়েন্ট পেলাম? মেন টাইটেল পেয়ে গেলাম ওয়ালডেন, আমরা পেয়ে গেলাম থরিউ কেমন ধরনের রাইটার, ট্রান্সেন্ডেন্টালিস্ট, আর পেলাম যেটার বেসিক থিম কি, 2 বছর 2 মাস 2 দিন কাটিয়েছেন ওয়ালডেনে, সেটা নিয়ে লেখা। আর কি পেলাম? যেটা কখন পাবলিশড হয়েছে? 1854-এ। তাহলে আমরা একটা কোয়েশ্চেন করতে গিয়ে কতগুলো কোয়েশ্চেন জেনে যাচ্ছি, কতটা এনরিচড হচ্ছি দেখো আমরা। তাহলে নেক্সট কোয়েশ্চেন চলে যাই, 7 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। দেখো, নাম্বার 7, হু রোট প্রিফেস টু আ 20-volume সুইসাইড নোট? এটাও একটা ইম্পর্টেন্ট আমাদের রাইটিং। এটা লিখেছেন কে? একজন আমেরিকান রাইটার। আমেরিকান রাইটার, তার নাম হচ্ছে আমিরি বারাকা। এটা পাবলিশড হচ্ছে 1961-এ। আমিরি বারাকা লিখেছেন এবং পাবলিশড হচ্ছে 1961-এ। এবং তার সাথে আরও একটা পয়েন্ট পাচ্ছি, দ্য পোয়েম ওয়াজ ডেডিকেটেড টু কেলি জোন্স। তাহলে এই যে কবিতাটা, প্রিফেস টু আ 20-volume সুইসাইড নোট, এটা আমিরি বারাকা কাকে ডেডিকেট করেছেন? কার জন্য লিখেছেন? কেলি জোন্সের জন্য লিখেছেন। তাহলে দেখো, আমরা এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেলাম। যদি কোথাও কোয়েশ্চেন আসে
যে প্রিফেস টু আর 20 ভলিউম সুইসাইড নোটস কাকে ডেডিকেট করে লেখা হয়েছে, তখন কিন্তু আমরা ইজিলি আনসারটা করতে পারবো। চলো আমরা নেক্সট চলে যাই 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল অফ অমিতাভ ঘোষেস নভেল দ্য শ্যাডো লাইন্স? এই যে অমিতাভ ঘোষের যে নভেল রয়েছে দ্য শ্যাডো লাইন্স, তার টাইটেলটার সোর্স কি? দেখো বেসিক্যালি দ্য শ্যাডো লাইন আ কনফেশন আ শর্ট নভেল বাই জোসেফ কনরাড। তাহলে এটার সোর্স হচ্ছে কি? জোসেফ কনরাডের লেখা একটা নভেল, যেটা ফার্স্ট পাবলিশড হয়েছিল 1917-এ। সেই নভেলটার নাম হচ্ছে দ্য শ্যাডো লাইন এ কনফেশন। এই নভেলটা হচ্ছে এই টাইটেলের সোর্স। দেখো ঘোষেস নভেল ডিলস উইথ দ্য ইনভিজিবল লাইন হুইচ ডিভাইডস ওয়ান নেশন ফ্রম অ্যানাদার। কনরাডস নভেল ডিলস উইথ দ্য ইনভিজিবল লাইন হুইচ ডিভাইডস অ্যাডাল্টহুড ফ্রম বয়হুড। আমরা যদি অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন্স পড়ি, দ্য শ্যাডো লাইন্স বেসিক্যালি একটা পার্টিশন নভেল। পার্টিশন মানে বুঝতেই পারছো, এক দেশ আরেক দেশের থেকে ভাগ হয়ে যাচ্ছে, যেমন ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন হয়েছিল। লাইন টানা হলো, লাইন মানে বর্ডার টানা হলো, ওই বর্ডার কী করলো? ডিভাইড করে দিল একটা নেশনকে একটা নেশন থেকে। তাহলে অমিতাভ ঘোষের এই সেন্সে শ্যাডো লাইন্স। আর জোসেফ কনরাডের এই যে শ্যাডো লাইন, দ্য শ্যাডো লাইন আ কনফেশন, এখানে কি দেখতে পাই? দেখো আমরা প্রত্যেকেই বড় হই, আমাদের চাইল্ডহুড আমাদের বয়হুড থেকে আমরা অ্যাডাল্টহুডে চলে যাই, অটোমেটিক্যালি আমরা বয়হুডকে পেছনে ফেলে অ্যাডাল্টহুডে চলে যাই। তাহলে আমরা একটা ইনভিজিবল লাইনের দ্বারা ডিভাইডেড হয়ে যাই যখন আমরা বয়হুড থেকে অ্যাডাল্টহুডে পৌঁছে যাই। সেটাকে নিয়ে জোসেফ কনরাড ডিল করছে। তাহলে দেখো টাইটেলের সোর্স পেয়ে গেলে অমিতাভ ঘোষের, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আনকমন কোয়েশ্চেন। আমি এখানে যতগুলো কোয়েশ্চেন ডিল করছি ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আনকমন কোয়েশ্চেন। তুমি মানে যে কোনো জায়গায় কোয়েশ্চেনগুলো পাবে না, এগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় এই কোয়েশ্চেনগুলো আস্ক হয়েছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই জন্য আমি তোমাদের কাছে এগুলো তুলে ধরছি। তো চলো আমরা 9 নম্বরে চলে যাই। 9 নম্বর হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য নভেল লাইফ অ্যামং দ্য লোলি? দ্য লাইফ অ্যামং দ্য লোলি, এটা হচ্ছে সাব টাইটেল। এটার অরিজিনাল টাইটেল কি? আঙ্কেল টমস ক্যাবিন। তাহলে এর অরিজিনাল টাইটেল হচ্ছে কি? আঙ্কেল টমস ক্যাবিন। আঙ্কেল টমস ক্যাবিনের সাবটাইটেল বলা হচ্ছে লাইফ অ্যামং দ্য লোলি। ইজ অ্যান অ্যান্টি স্লেভারি নভেল বাই আমেরিকান অথর হ্যারিয়েট বেচার স্টো। এটা বেসিক্যালি কেমন নভেল? একটা অ্যান্টি স্লেভারি নভেল। স্লেভারির বিরুদ্ধে কথা বলছে, স্লেভ সিস্টেমের বিরুদ্ধে কথা বলছে। কোন নভেলটা? আমাদের এই নভেলটা, যেটা কে লিখেছেন? হ্যারিয়েট বেচার স্টো, একজন আমেরিকান রাইটার। পাবলিশড ইন 2 ভলিউমস ইন 1852। নভেলটা কখন পাবলিশড হয়েছিল? 2টো ভলিউমে পাবলিশড হয়েছিল 1852-তে। দ্য নভেল হ্যাড এ profound effect on attitudes toward African Americans and slavery in the US. এই নভেলটা কি করা হচ্ছে? যে আফ্রিকান আমেরিকান যারা কালো চামড়ার মানুষ আফ্রিকায় থাকেন, যাদেরকে স্লেভ করে রাখা হতো, তাদের সম্পর্কে নভেলটা ডিল করছে। অ্যান্ড ইজ সেড টু হ্যাভ হেল্প লে দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য আমেরিকান সিভিল ওয়ার। এই যে আমেরিকান যে সিভিল ওয়ার হয়েছিল, এই সিভিল ওয়ার কি নিয়ে হয়েছিল? বেসিক্যালি সিভিল ওয়ারের পেছনে কিন্তু এই স্লেভারি, এই স্লেভারি সিস্টেমকে কিছুজন হাঁটাতে চাইছিলেন, কিছুজন বলছিল না স্লেভারি সিস্টেম হাঁটানো যাবে না। এই নিয়ে আমেরিকান সিভিল ওয়ারের যে গ্রাউন্ড ওয়ার্ক, বেসিক মানে প্লট, ঠিক আছে, এই জিনিসটাকে নিয়ে ডিল করছে কিন্তু আমাদের এই নভেলটা। এই নভেলে এই থিমটাকে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। তাহলে দেখো এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা জেনে গেলাম। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ ফার্স্ট ফোলিও? দেখো আমরা সবাই জানি যে উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো ফার্স্ট ফোলিও এডিশনে পাবলিশড হয়, কিন্তু এই ফার্স্ট ফোলিওর অরিজিনাল টাইটেল কি? এটা কিন্তু খুব কমজনই জানি আমরা। তো আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ উইলিয়াম শেক্সপিয়ার্স ফার্স্ট ফোলিও এডিশন। দেখো মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার্স কমেডিজ, হিস্ট্রিজ অ্যান্ড ট্র্যাজেডিজ, তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল টাইটেল। অরিজিনাল টাইটেল কি? মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার্স কমেডিজ, histories and tragedies is a collection of plays by William Shakespeare, commonly referred to by modern scholars as the First Folio, published in 1623, about 7 years after Shakespeare's death. শেক্সপিয়ারের মৃত্যুর 7 বছর পর 1623 সালে এই মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার কমেডিজ,
হিস্ট্রিজ অ্যান্ড ট্র্যাজেডিস, যেটা ফার্স্ট ফোলিও নামে পরিচিত, সেটা পাবলিশড হচ্ছে। কে পাবলিশ করছে, কারা পাবলিশ করছে এটা? দেখো, প্রিন্টেড ইন ফোলিও ফরম্যাট। ফোলিও ফরম্যাট হচ্ছে একটা প্রিন্টিং ফরম্যাট। প্রিন্টিং ফরম্যাটকে ফোলিও বলা হয়, ঠিক আছে? প্রিন্টিং ইন ফোলিও ফরম্যাট অ্যান্ড কন্টেনিং 36 প্লেজ। এখানে শেক্সপিয়ারের কতগুলো নাটক আছে? আরও একটা পয়েন্ট পেয়ে গেলাম যে ফার্স্ট ফোলিওতে শেক্সপিয়ারের কতগুলো নাটক আছে? 36টা নাটক, 36 প্লেজ। ইট ওয়াজ প্রিপেয়ার্ড বাই শেক্সপিয়ার্স কলিগস। শেক্সপিয়ারের দুজন কলিগ এবং ফ্রেন্ড, তারা মানে নাট্যকার ছিলেন, স্টেজ প্লেয়ার ছিলেন। একজন নাম হচ্ছে জন হেমিং, একজন নাম হচ্ছে হেনরি কন্ডেল। তাহলে হেনরি কন্ডেল অ্যান্ড জন হেমিং পাবলিশড দিস বুক। ওকে, it was dedicated to the incomparable pair of brethren উইলিয়াম হার্বার্ট। তাহলে কাকে ডেডিকেট করা হয়েছিল? থার্ড আর্ল অফ পেমব্রোক, পেমব্রোকের 3 নম্বর যে জমিদার, তার নাম হচ্ছে উইলিয়াম হার্বার্ট। তাকে কি বলা হয়েছে? কোট অ্যান্ড কোটের মধ্যে লেখা আছে, দেখো, ইনকম্পেয়ারেবল পেয়ার অফ ব্রিদেন। তাকে এই ফার্স্ট ফোলিও ডেডিকেট করা হয়েছিল। তা দেখো কতগুলো পয়েন্ট পেলাম। ফুল টাইটেল পেলাম ফার্স্ট ফোলিওর, পাবলিকেশন পেলাম, কারা পাবলিশ করেছে সেটা পেলাম, কতগুলো প্লে আছে সেটা পেলাম, ইভেন পেলাম কাকে ডেডিকেট করা হয়েছিল। তাহলে এইভাবে যদি আমরা পড়াশোনা করি ইন ডিটেল, তাহলে আমাদের কাছে নেট সেট বলো বা যে কোনো এন্ট্রান্স এক্সাম বলো, আমাদের কাছে কিন্তু খুব একটা জটিল হবে না। আমরা ইজিলি ক্র্যাক করতে পারবো। একটু ডিটেলে পড়াশোনা করতে হবে। তো বেসিক্যালি আজকে ক্লাস এখানেই শেষ করব। শেষ করার আগে কয়েকটা কথা বলবো, কথাগুলো শোনো। আমি তোমাদের কিছুজনের কমেন্ট দেখছিলাম, তো কমেন্টে কিছুজন, বেশিজন নয়, কিছুজন হয়তো কমেন্ট করেছো আমার যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাসগুলো আছে তার পিডিএফ চাইছো কিছুজন, যে স্যার পিডিএফ দিলে ভালো হতো। তো আমি বেসিক্যালি ভেবেছি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সমস্ত পিরিয়ডগুলো আমি আপলোড করে দিয়েছি। হয়তো 1-2টো পিরিয়ড বাকি আছে, ওই পিরিয়ডগুলো আমি আপলোড করে দেবো। ওই পিরিয়ডগুলো আপলোড করে দেওয়ার পর টোটাল যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ভিডিওগুলো রয়েছে, মানে আমার ক্লাসগুলো রয়েছে, যেগুলো আমি ক্লাসগুলো করিয়েছি, সেই ক্লাসে আমি যে কথাগুলো বলেছি বা যে পয়েন্টগুলো শেয়ার করেছি বা ইনফরমেশনগুলো শেয়ার করেছি, সেইগুলোকে, সেই ক্লাসগুলোকে, সেই ক্লাস নোটগুলোকে টোটালটাকে একটা পিডিএফ আকারে করব। সেই টোটালটাকে একটা পিডিএফ আকারে করব এবং আমি প্রত্যেকটা ভিডিওতে আমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে ভিডিওগুলো আছে, আমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নামে একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিওতে আমি যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি চাও তো সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো এটা আশা করছি করব। এবং তোমরা কি বলছো? তোমরা যদি বলো, তোমাদের যদি আমি দেখি যে ম্যাক্সিমাম জন এটাতে রাজি হচ্ছ, তবে যেই আমি কিন্তু করব, না হলে কিন্তু আমার খেটে কোনো লাভ নেই, ঠিক আছে? তো তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার এটা করে দিন, দেন আমি করব, না হলে কিন্তু আমি করব না, ঠিক আছে? তো আমি সমস্ত ক্লাসের মানে একবারই বেসিক থেকে শুরু করে, এইচ ডিভিশন থেকে শুরু করে, ওল্ড ইংলিশ থেকে শুরু করে একবারই পোস্ট মডার্ন পিরিয়ড অবধি সমস্ত যে ক্লাসগুলো নিয়েছি, সমস্ত ক্লাসগুলোকে একটা সিঙ্গেল পিডিএফের মধ্যে, হয়তো 30-40 পাতা হয়ে যেতে পারে, বেশি হতেও পারে, কারণ এতগুলো পিরিয়ড আছে, বুঝতেই পারছো। 30-40 পাতা বা 50 পাতা, যত পাতায় হোক, সেটা নিয়ে কোনো টেনশন নয়, সেটা আমি করে দেবো। তো সেটা আমি কি করব, পিডিএফ বানিয়ে আমার যে ভিডিওগুলো আছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তার যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা জিনিসটাকে মানে কি করতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে এবং বুক আকারে পেয়ে যাবে, পড়তেও পারবে। তো যদি তোমরা অনেকেই বলো, যদি অনেকের কমেন্ট আমি পাই এই ভিডিওর নিচে, তাহলে আমি কি করব, সেটাকে অবশ্যই করব, আর না হলে করব না। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে, বন্ধুদেরও জানাও, বন্ধুরাও ইনফরমেশন পাক। আর নতুন কিছু জানতে পারলে কিনা আজকের এই ক্লাস থেকে, আজকের এই কোয়েশ্চেন আনসার থেকে নতুন কিছু জানতে পারলে কিনা, সেটা কিন্তু অবশ্যই জানাবে। দেখো, পুরনো জিনিস যদি জেনে থাকো আরেকবার, তাহলে কিন্তু আমার কিছু লাভ হলো না আজকে কোয়েশ্চেনগুলো দিয়ে। যদি নতুন নতুন কিছু পয়েন্ট জেনেছো, নতুন নতুন কিছু ইনফরমেশন জেনেছো, তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো চলো, আশা করছি সবাই ভালো আছো এবং সবাই ভালো থেকো, সবাই হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।